এই ভিডিওটা আমি পানি কাকিমাকে নিয়ে কিছু কথা বলবো, আর অবশ্যই খোকাকে নিয়ে কিছু কথা বলবো, আর হচ্ছে আমাদের টিনু সুন্দরীকে নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটা মিক্সড একটা হতে চলেছে, কারণ এদের সম্বন্ধে যে আমি কথাগুলো বলবো ছোট ছোট টপিকের উপর তো বলবো, কারণ ওদের নিজেদের ভিডিওগুলোই খুব ছোট। আর সব থেকে বড় কথা হচ্ছে টপিক সেখানে অল্প আছে, তাই এই তিনটে আলাদা করে ভিডিও করা যাবে না। তার জন্য এই তিনটে ছোট ছোট টপিক আমি একসাথে জুড়ে ভিডিওটা করছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো এখন না প্রথমে আমি একটা কমেন্ট পড়বো। ওনার নাম হচ্ছে প্রতিমা শিকদার। উনি আমার এখানেও অনেক কমেন্ট করেছে, এবং আমি জানি বা বুঝতে পেরেছি কমেন্ট দেখে, বা উনি আমার এখানেও যে কমেন্ট করেছে সেটা দেখে, যে উনি কিন্তু খোকার ওয়েল উইশার, এবং সেইখানে খোকার ওয়েল উইশার কী কথা বলেছে সেটা কিন্তু খোকার জন্য ভালো। দেখো, আমাদের ভিডিও আমাদের নেগেটিভ পজিটিভ দু ধরনের দর্শকরাই দেখে। এইবার কিছু আমাদের পজিটিভ ভিউয়ার্স আছে যারা সবসময় আমাদের সমস্ত কিছুতে হ্যাঁ ঠিক করেছো, ঠিক করেছো, বেশ করেছো, বেশ করেছো বলে। আবার কিছু লোক আমাদেরকে প্রপার গাইডেন্স দিয়ে যায়। যেমন আমার প্রচুর প্রোনাউন্সিয়েশনে ভুল হয়, ইঞ্জিরির কথা বাদ দাও, বাংলা ভুল হয়, অনেক উচ্চারণ আমাকে আমার ভিউয়ার্সরা ঠিক করে দিয়ে যায়, অনেক অনেক কিছু। এবং সবথেকে বড় কথা, আমি একটু টেলি টাইপের আছি, তার জন্য অনেকেই অনেক কিছু আমাকে বলে যায়। আমি চট করে ধরতে পারি না। তো তখন আমার ভিউয়ার্সরা আমাকে বুঝিয়ে যায়। তো তারা আমার পজিটিভ ভিউয়ার্সের থেকেও তারা আমার কিন্তু ওয়েল উইশার। ঠিক আছে, পজিটিভভাবে তো আমার ভিডিওটা দেখে, কিন্তু আমাকে সাপোর্ট করে, মানে আমাকে পছন্দ করে তারা সাপোর্ট করে। তো সেরকম স্বাভাবিক ব্যাপার, যারা ব্লগিং করে তাদের তো প্রচুর ওয়েল উইশার থাকে। আমাদের যদি চুনোপুটি চারানা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দু চারটে ওয়েল উইশার থাকে, ওদের তো প্রচুর থাকে। তো সেরকমই একজন ওয়েল উইশার এই প্রতিমাদি, যিনি আমার কমেন্ট বক্সেও প্রচুরবার কমেন্ট করেছেন, এবং আমার কাছে ওনার আক্ষেপ যে উনি কমেন্ট করলে সেখানে এসে আবার অনেকে কমেন্ট করে। তো এটা তো ভিউয়ার্সদের নিয়ম, একটা ভিউয়ার্স কমেন্ট করলে তার মনোমতো হলে সেখানে 4 জন গিয়ে ভিডিওতে কমেন্ট করে, আবার যদি মনোমতো না হয় অবজেকশনে আবার 4-5 জন গিয়ে কমেন্ট করে। তো আজকের প্রতিমাদি যে কমেন্টটা করেছে সেখানে খোকার ওখানে 8টা কিন্তু ওই কমেন্টের নিচে কমেন্ট এসছে, আর 23টা লাইক এসেছে। তাহলে এখন যেহেতু ওটা পজিটিভলি বলেছে প্রতিমাদিকে, ওই জন্য হয়তো প্রতিমাদির খারাপ লাগেনি। বাট আমার কমেন্ট বক্সে এসে অনেক সময় হয়েছে যে প্রতিমাদির নিচে হয়তো ওনাকে নিয়ে নেগেটিভ বলেছে, মানে উনি যেটা বলেছে মত দিয়েছে তার এগেনস্টে বলেছে, তাই হয়তো ওনার খারাপ লেগেছে। তাই যাই হোক, উনি কয়েকবার আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে। তো এখন ওনার এই কমেন্টটা পড়ার পিছনে একটা নিশ্চয়ই মানে কারণ আছে, সেই জন্যই আমি পড়তে এসেছি। উনি খুব ভালো করে খোকাকে বলেছে যে খোকা, জীবনে স্মার্ট হতে হবে। ভেরি গুড। কিছু কিছু ক্ষেত্রে এক্স্যাক্টলি। দেখো, মাসিমা হয়তো ভাবছে সব কাজ নিজেরা করলে কিছু টাকা সেভ হবে। আসলে কি হচ্ছে, কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়ছে, ডক্টর দেখাতে হচ্ছে, মেডিসিন নিতে হচ্ছে, এখানে তো ঠিকই সেই টাকা চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, তাই স্মার্টলি চলো। তোমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, মাসিমার উপরে চাপ বেশি, তার বিশ্রাম দরকার, খেয়াল করো প্লিজ। আর শোনো, এরকম দুর্ঘটনা যে কারো ক্ষেত্রেই হতে পারে, বাজে কথা শুনতে যেও না, সব ঠিক হয়ে যাবে। ব্যান্ডেজ করতে দেরি হলে, উনি প্লাস্টারের গল্পটা বলছেন আর কি, ব্যান্ডেজ পরে যখন ব্যান্ডেজ করবে তখন ঠিক মতো সেট হবে না, বয়স হয়েছে, তাই ব্যান্ডেজটা করাও আগে, ভালো থেকো। এই কমেন্টটা এই জন্যই পড়লাম কারণ আজকের খোকার চ্যানেলে গিয়ে যেটা বুঝতে পারলাম যে খোকার মা এক হাতেই কাজ করা শুরু করে দিয়েছে। প্রথমেই দেখলাম যে খোকার বাবা বাইরে বসে চিংড়ি মাছ বাছছে, যেটা আমাদের খোকা আগের দিন নিয়ে এসেছিল, আর সেটা ওর মা এসে বলে ফেলে দিচ্ছে আর কি। সেটা এবারে যেহেতু মাছটা ধরেছে, সেই জন্য গিয়ে আবার কলপাম করে এক হাতে কলপাম করে হাত ধুচ্ছে, ভালো কথা। তারপরে দেখলাম যে আটা মেখেছে আমাদের খোকার মা, আর খোকা রুটি বেলে দিচ্ছে, উনি আবার এক হাতে সেঁকছেন। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে অন্য রান্নাগুলো ওর মা করেছে, সেটা হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে লাউ করেছে, কিনে এনেছিল লাউ, লাউ করেছিল, লাউ চিংড়ি আর পাবদা মাছ, এই দুটো করেছেন। তো আমার বক্তব্য যে আর বাড়ির অনেক কাজ আছে, ঘর মোছা, বাসন মাজা, এগুলো আছে, কাপড় কাচা, সেগুলো কে করেছে? যদিও খোকা বলেছে সে বাসন মেজেছে। তো এইভাবে কতদিন? আর সব থেকে বড় কথা হচ্ছে, একটা হাত যখন আমি রেস্টে দিয়েছি, অন্য হাতে যদি বেশি কাজ করি, তাহলে এই হাতটা যদিও বা প্রেশার
হয়, এই হাতটা বেশি নাড়াচাড়ির জন্য এটাতেও প্রবলেম হবে। তাই এই মুহূর্তে ইমিডিয়েট ওনাকে রেস্টে রাখা দরকার। উনি চাইবেন কাজ করতে, তবুও রেস্টে রাখা দরকার। আর হচ্ছে ওনার প্লাস্টার করা দরকার। ওদের কাছে গাড়ি আছে, ওরা যখন তখন শহরের দিকে আসতে পারে। অর্থাৎ একটা ডাক্তারের ভরসা না করে ওকে অন্য ডাক্তার যেখানে ইমিডিয়েট প্লাস্টার করবে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত। কারণ সব থেকে দুটো কারণ, একটা হচ্ছে ওনার সুগার আছে, দ্বিতীয়ত হচ্ছে বয়স হয়ে গেলে হাড় জুড়তে সমস্যা হয়। যত তাড়াতাড়ি করবে তত ভালো। তো যাই হোক, এটা ওই প্রতিমাদি বলেছেন। আর আমারও এটা সলিউশন যে এইভাবে টাকা বাঁচানো যায় না, এইভাবে টাকা বাঁচানো যায় না। আমাদের পাশে একটা ফ্যামিলি রয়েছে যারা শীতকাল হলেই কাজের লোক রাখেন, শীতকাল যেই চলে যায় গরমকালে কাজের লোক ছাড়িয়ে দেন। শীতকালে কেন রাখে? সাইনাসের প্রবলেম আছে, ঠান্ডা লাগার প্রবণতা আছে তাদের, সেই জন্য জানে যে বেশি জল ফল ঘাটলে শরীর খারাপ হবে, অত ওষুধ ফষুধে চলে যাবে, তার থেকে ওটা কাজের লোক রাখি। আর শীতকাল হয়ে গেলে গরমকালে অত প্রবণতা থাকে না, কাজের লোক ছাড়িয়ে দেয়। তো কথাটা হচ্ছে এটা যে যদি ধরে নিলাম তর্কের খাতিরে ওদের সবসময় কাজের লোককে পাওয়া যাবে না, তাহলে এই কদিনের জন্য অন্তত, যে কদিন অসুস্থ সেই কদিনের জন্য রাখুক। এইভাবে চলতে পারে না। মায়ের বয়স হয়েছে সেটা তাকেও মানতে হবে, আর খোকাকেও দেখতে হবে, মাকে বাধ্য করতে হবে যেন কাজ না করে। মা শুনছে না, মা পুরনো দিনের লোক, এসব বললে হবে না। কারণ উনি যদি বেশি পরিশ্রম করে আর তাতে যদি ওনার আরও প্রবলেম হয়, তার সেটা সাফারটা কাকে করতে হবে? খোকাকেই করতে হবে। তো পুরোপুরি যদি বেড রেস্ট হয়ে যায় তাহলে কখন কী করতে হবে? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে পুরো সংসারটা তো প্রবলেমে পড়ে যাবে, তার থেকে ওনাকে সুস্থ রাখাটা তো বাঞ্ছনীয় এই মুহূর্তে। আর অনেকে দেখি বলেছে যে ডিভোর্সটা করে ফেলো, ডিভোর্সটা যত তাড়াতাড়ি করবে ততই তোমার জন্য মঙ্গল। কারণ এইভাবে কতদিন থাকবে? ওইসব গয়না ফয়না বাদ দাও, ডিভোর্স করো। সেখানে দেখলাম যে খোকার লাভ রিয়াক্ট দিয়েছে। তো যাই হোক, আমি জানি না খোকা সেই কথা শুনবে কি না, বলতে পারছি না। তবে আমারও মনে হয় যে যে জিনিসটা হওয়ার নয়, যে জিনিসটা একসাথে হবেই না, সেই জিনিসটা শুধু শুধু রেখে দিয়ে লাভ নেই। তো দুজনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে ব্যাপারটাকে ডিসমিস করা ভালো, কারণ এতে কারোরই কিছু লাভ হচ্ছে না। শুধু বেকার, না চ্যানেলের গ্রো হচ্ছে, না ব্যক্তিগত লাইফে তারা স্যাটিসফাইড জোনে আছে। কাউকে জব্দ করতে যাব, কাউকে রিভেঞ্জ নেব, এই মানসিকতাটা বেকার। ভগবান উপরে আছে, কে ভালো কে মন্দ তিনি বিচার করবেন, সেই অনুযায়ী সমস্ত কাজের কর্মফল তিনি দেবেন। আপনি কেউ নই। আমরা কোনো কোনো সময় ভাবি যে আমি বদলা নিচ্ছি, আমি রিভেঞ্জ নিচ্ছি, আমরা কেউ নই। তাহলে আমার মনে হয় নিজের ভালো, মানে কি বলবো, পাগলেও বোঝে, নিজের ভালোর জন্য, নিজের ফ্যামিলির ভালোর জন্য, নিজের একটা ঠিকঠাক ওয়ের জন্য একটা সলিউশনে আসার দরকার। তো সেটা যদি করতে পারে খোকা, সেটা তার ব্যাপার। এদিকে আমাদের টিনু সুন্দরী বলেছে তাদেরকে কৃষ্ণনগর কোর্টে যেতে হবে। এর থেকে বোঝা যাচ্ছে যে এই যে আমাদের টিনু সুন্দরী এসেছিল তার মানে এমার্জেন্সি কাজে, খুব একটা ভাইটাল কাজে, সেটাই কোর্ট কাছারির ব্যাপারই যা বুঝলাম। আরও টিনু সুন্দরীর ব্যাংকেরও কিছু কাজকর্ম আছে, শুধু ব্যাংকের কাজের জন্য তো আসেনি, ব্যাংকের কাজের সঙ্গে সঙ্গে কোর্ট কাছারি কেসও আছে, ডেট পড়েছে, যেতে হবে। কি ব্যাপারে সেটা জানি না। এইবার আরেকটা জিনিসও বারবার বলছে, ওর অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না, সমস্ত কিছু বাতকুল্লার অ্যাড্রেসে আছে, ডিভোর্স না হলে চেঞ্জ হবে না। এইবার অনেকেই বলছে এটা ভুল ধারণা, ডিভোর্স না হলে চেঞ্জ হয় না এমন নয়। যদি কারোর 10 বছর 12 বছর ডিভোর্স না হয় তাহলে কি তাদের অ্যাড্রেস চেঞ্জ হয় না? হ্যাঁ, এরকম তো প্রচুর আছে। সেদিনকেই তো একজন উদাহরণ দিয়েছিল, স্বস্তিকা মুখার্জির এখনও ডিভোর্স হয়নি, তাহলে কি তার অ্যাড্রেস চেঞ্জ হয়নি? নিশ্চয়ই হয়েছে। তো হয়। এবার তার জন্য অন্যরকমভাবে কাঠখড় পোড়াতে হয়। কেউ কেউ বলছে যে ডাইরেক্টলি লয়ার দিয়ে করা যায়, কেউ কেউ বলছে অনলাইনে করতে হয়, এবার অনেকে বলছে যে যে জানে তার কাছে করতে হয়। তো আমার মনে হয় যে সহজ তথ্য মিথ্য কেন্দ্রগুলো যেগুলো আছে, যেগুলোতে এইসবগুলো করে অনলাইনে, তো সেই সব জায়গায় গিয়ে একটু আলোচনা করে বুঝে সুঝে সেরকমভাবে প্রসেসিং করুক যে আমি আমার অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, আধার কার্ডে বা প্যান কার্ডে বা ভোটার কার্ডে যাতে যা আছে, আমি অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, আর বাবার অ্যাড্রেস বা যাই হোক যেরকম অ্যাড্রেস সেগুলো দেওয়া উচিত। করে অ্যাড্রেস চেঞ্জ করতেই পারে, ঠিক কথা।
তো আমি জানি না সেটা টিনু সুন্দরী শুনবে কিনা। টিনু সুন্দরীকে কিন্তু তার ওয়েল উইশাররা বহুবার বলছে, এই যে তুই বোকার মতো বলছিস অ্যাড্রেস চেঞ্জ হয় না, অ্যাড্রেস চেঞ্জ হয় না, ওই ডিভোর্স না হলে অ্যাড্রেস চেঞ্জ হবে না, এরকম নয়, কোড দিয়ে এপিডেপিড করে অনেক সময় মনে হয় করা যায়, আর তো এই বললাম অনলাইনে করা যায়। অ্যাকচুয়ালি এটার জন্য ছোটাছুটি করতে হবে, একটু দৌড়াদৌড়ি করতে হবে। তো টিনু তো খুব একটা কোনো ব্যাপারে সিরিয়াস নয়, বেশিরভাগ ক্ষেত্রে মানে এইসব জিনিসে, টেকনিক্যাল জিনিসে খুব একটা সিরিয়াস নয়। তার জন্য টিনুর এই প্রবলেম হয়, ও একটু ওই হচ্ছে হবে কোন একটু ক্যাজুয়াল আছে। তো যাই হোক, ওকে অনেকে বলেছে, আশা করি ও নিশ্চয়ই বুঝবে। যদি ওর প্রয়োজন হয় অ্যাড্রেস চেঞ্জ করার কোনো কারণে, তাহলে ও নিশ্চয়ই এবার সেইভাবে দৌড়াদৌড়ি করবে, কারণ ওকে সলিউশন কিন্তু প্রচুর ভিউয়ার্স বলে দিয়েছে। আচ্ছা, এইবার হচ্ছে কেস কামারিটা কিসের জন্য জানি না, মানে কেন কোর্টে হাজির দিতে হবে জানি না। আর ব্যাংকের কিছু ওর কাজকর্ম ঠিক করতে হবে, সেগুলোর জন্য ও এসেছে, সেটা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু ও বললে এসেছে ওই জন্য, মানে ওই সব কাজও করতে হবে আর কি। ঠিক আছে, এইবার হলো ওর চ্যানেলে ইয়োলো ডলার এসছিল, সেইটা দুটো ভিডিওতে মনে ওরকম হয়েছে, ঠিক হচ্ছিল না, এবং ও বললো যতক্ষণ ইয়োলো ডলার ছিল সেটা 24 ঘন্টা পর আপডেট এসছে, এবং অতক্ষণের যে ভিডিও ভিউজ হয়েছে সেই টাকাটাও পাবে না। আমার এরকম দিনগত ইয়োলো ডলার আসছিল, প্রত্যেকটা ভিডিওতে ইয়োলো ডলার আসছিল, প্রত্যেকটা ভিডিওতে। এবং যখনই আমি সেগুলোর জন্য ভেরিফাই করতে দিচ্ছিলাম আবার যে আমি ইয়েলো ডলার করেছি, কিন্তু তারপরে আবার ওখানে আছে একটা রিভিউ করতে দেয়, তো সেই রিভিউ করতে দিচ্ছিলাম, 24 ঘন্টা পর সেটা ঠিক হয়ে যাচ্ছিল। কিন্তু বেশ 3-4টে ভিডিওতে এরকম হয়েছিল, আমি কোনো অশ্রাব্য কথা বা বাজে কথা কিচ্ছু বলিনি। তারপরে দেখলাম যে রিভিউ করেছে ওরা, রিভিউ করার পরে কিন্তু আমার সব কটাতেই গ্রিন ডলার চলে এসছে, কিন্তু সেগুলোতে কিন্তু টাকা পাইনি, কারণ যতক্ষণ ভিডিওগুলো দেখেছে যতক্ষণের, সেই সবগুলোতে তো টাকা ঢোকেনি। ঠিক আছে, পরে আর একজন দুজন দেখলে আর কত টাকা ঢুকবে, এটা স্বাভাবিক। আর কেন এটা হয় সত্যি জানি না, তবে টিনুর ক্ষেত্রে ওই বাচ্চার ব্যাপারটার জন্য কি হলো আমি জানি না, কারণ বাচ্চা কাচ্চা দেখালে অনেক সময় প্রবলেম হয়। তো টিনু যে এই বাচ্চা কাচ্চার ভিডিও দেখিয়ে একটু ভালো বেশি রিচ পাবে ভেবেছিল, বা বেশি একটু ভিউজ পাবে ভেবেছিল, বাচ্চার ব্যাপারগুলো করে এত দূর গেল, খাটাখাটনি করলো, পুরো বেকার হয়ে গেল, পরিশ্রমটা বেকার হয়ে গেল, কারণ বাচ্চার মুখ তো ওরমভাবে দেখানো যায় না। এবং তারপরে যেটুকুনি বা ঢেকে ঢুকে যেটুকুনি দেখিয়েছে, তারপরেও সেটাতে ইয়োলো ডলার এলো। তাহলে এত যে জার্নি করলো, গেল, ক্যাপচার করলো, সমস্ত কিছু করে ভিডিও ছাড়লো, সেই ভিডিও দুটোতেই ইয়োলো ডলার আসলো, তাহলে টাকাও পেলো না, ফালতু ফালতু গিয়ে এ হলো। এবার তোমরা বলতে পারো ও যদি দেখা করতে যায় সেটা কি ফালতু? না, আমি সেটা বলিনি, কিন্তু আমরা তো জানি যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা সব জায়গায় যাওয়ার একটা ইন্টেনশনই থাকে যে আমি ওগুলো সব ক্যাপচার করব। তা এতটা জার্নি করে ওর বৌদি কিন্তু যায়নি, ও গেছে, কিন্তু লাভ তো কিছু হলো না, বুঝতে পেরেছো? তো যাই হোক, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খাওয়া নিয়ে টিনুকে প্রচুর লোক বলছে, বাট টিনুতে এই ব্যাপারগুলো শোনবার নয়, বেকার, ওকে বলে কোনো লাভ হয় না। অনেকেই বলে, আবার অনেকে নিজেরাই আক্ষেপ করে। আসলে কি বলো তো, যারা ওয়েল উইশার তারা সবসময় ভালো জিনিসটা বলবার চেষ্টা করে, কিন্তু কি বলো তো, যদি না শোনে কিছু করার নেই। তো টিনু প্রথম থেকেই কথার অবাধ্য, সেটা পরিষ্কার বোঝা যায়। তো মানে ভিউয়ার্সদের কথা, বাড়ির কথা আমি বলতে পারবো না, তো ভিউয়ার্সদের কথা তো শোনে না কথা। এখন তবুও যারা ভালোবাসে তারা তো ভালোবেসে বলবেই সব সময়, যারা মানে ক্রিয়েটারদের ভালোবাসে তাদের ভালোর জন্য বলবে। একটা জিনিস বলেছে যে ব্রেকফাস্ট স্কিপ না করতে, আর বাইরের খাবার একদম তেলে ভাজাগুলো না খেতে। এবার ব্রেকফাস্ট স্কিপ করবে মানে একটা জিনিস ভালো করে বোঝো, ও তো ঘুম থেকেই ওঠে বেলা 12টায়, তাহলে কখনো ব্রেকফাস্ট করবে আর কখনো খাবার খাবে। এবার দেখুন, ব্রেকফাস্ট করা ধরো করে নিল, সকালবেলায় যে রান্নাটা সেটা ব্রেকফাস্ট করে নিল, এবার 12টার সময় যদি ব্রেকফাস্ট করে তাহলে তার লাঞ্চ খেতে লাগে না। এবারে দেখো ওর সেই লেভেলে কায়িক পরিশ্রম নেই, তাহলে স্বাভাবিকভাবে ও কটা কী করে খাবার খাবে? খাবার খেয়ে একটা হজম হবে, তারপরে তার একটা খাবে। তো ব্রেকফাস্টটা আমি যদি সকালবেলা 7টা 8টা 9টার মধ্যে খাই, তারপরে দৌড়ঝাঁপ করি, তাহলে আমার আবার 2টোর মধ্যে খিদে পেয়ে যাবে, 12টা থেকে 2টোর মধ্যে। কিন্তু আমি যদি দৌড়ঝাঁপ না করি, বেলা 12টা 12:30টার সময় উঠি, তাহলে আমার তো হবেই এটা স্কিপ হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তাই জন্য ওর ডেলি লাইফস্টাইলটা যদি চেঞ্জ না করে, তাহলে ওকে শুধু ব্রেকফাস্টের কথা বলে তো লাভ নেই। আর রইল বাকি হচ্ছে বাইরে থেকে খাবার, এটা ওর একটু ফুড হ্যাবিট ওরকম আছে বাইরের খাবার। আর যখন আবার সকালবেলা কাজে বেরিয়ে গেছে, ওর মাও 3 ভাই খাড়া, ওর মায়ের মধ্যে তো সেই মেন্টালিটি নেই যে একটা ব্রেকফাস্ট বানিয়ে দিই চল খেয়ে তারপরে বেরোবো, সেই মেন্টালিটি নেই।
ঠিক আছে, ঠিক আছে, মেয়ে পয়সা খরচা করে খাবে, ওটাই ভালো, তাতে তাদের কি হলো না হলো ওটা বড় ব্যাপার না। তো স্বাভাবিক, এবার কাজ করতে গিয়ে বাইরে যেটা পেয়েছে সেটাই তো খাবে, তাই খাচ্ছে, কী আর বলা যাবে। তো যাই হোক, এই ছিল আমার টিনুকে নিয়ে বলা আর খোকাকে নিয়ে বলা। এবার চলে আসি আমাদের পানি কাকিমার ব্যাপারে। পানি কাকিমার বক্তব্য, অনেকের সঙ্গে আমি মিশেছিলাম, অনেক ভালো সম্পর্ক ছিল, আমি রিলেশন মেনটেন করি সবসময়, করতে ভালোবাসি, তাদের সঙ্গে আমার কিছুই হয়নি, তবু তারা আমাকে নিয়ে খুব বাজে বাজে কথা, নোংরা নোংরা কথা বলছে। আমার ঠেঙ্গা হচ্ছে, মানে কাজকলা হচ্ছে, আমার কিছু ইনকাম হচ্ছে না, বাট আমাকে নিয়ে বলে তারা বেশ ভিউজ কামাচ্ছে। তো আমি প্রথমে পানি কাকিমাকে একটা অফার দিতে চাই যে পানি কাকিমা, তোমার ব্লগিং চ্যানেলে ব্লগিং করে তো সেই লেভেলে ইনকাম হচ্ছে না, তুমি একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে ফেলো, বা এই ব্লগিং চ্যানেলটাকেই কন্ট্রোভার্সি চ্যানেল বানিয়ে ফেলো, এবং যারা যারা তোমাকে নিয়ে ভিডিও করছে তাদেরকে তুমি রেসপন্স করতে শুরু করে দাও, প্রত্যেক দিন একটা করে কন্ট্রোভার্সি, পয়সা এমনিই ঢুকবে। বুঝতে পেরেছো? তো তুমি যদি মানে রোজ প্রতি মাসে ইনকাম করতে চাও ভালো অ্যামাউন্ট, তাহলে তোমাকে, আর তোমার মুখ চুলকায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দেওয়ার জন্য, তাহলে তুমি একটু কন্টেন্ট করে ফেলো তাদেরকে নিয়ে, তাহলেই তো হয়। আক্ষেপ কেন, কিসের জন্য আক্ষেপ যে তারা আমাকে বলে ডলার কামাচ্ছে? অ্যাকচুয়ালি জানো তো, তারা তোমাকে বলে ডলার কামাচ্ছে না, তারা ম্যান্ডির মাকে বলে ডলার কামাচ্ছে। ব্যাপারটা বুঝতে হবে। এমনি পানি কাকিমা একটা চ্যানেল খুলেছে, পানি কাকিমা ম্যান্ডির মা বলে তার চ্যানেলে লোক আসে, যে কজন আসে। আর পানি কাকিমাকে নিয়ে যারা ভিডিও করছে, তারা পানি কাকিমাকে নিয়ে ভিডিও করছে না এই মুহূর্তে, তারা ম্যান্ডির মাকে নিয়ে ভিডিও করছে। এবং কেন ম্যান্ডির মাকে নিয়ে ভিডিও করছে? কারণ ম্যান্ডির মা তার মেয়েকে প্রোটেক্ট করবার জন্য, মানে তার মেয়েকে নিয়ে কেউ ভিডিও করেছে, সেটা তার ইরিটেশন হয়েছে বলে সে আবার কন্ট্রোভার্সিয়াল দু চারটে কথা বলেছে। বলছে আমরা কি কথা বলতে পারবো না? একদম বলতে পারবে, কিন্তু সেই কথাটা যখনই কন্ট্রোভার্সিয়াল হবে তখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা লুফে নেবে। তুমি কে বলতে পারো, তুমি রোজ উত্তর দাও না, কেউ বারণ করেনি, কিন্তু তাহলে তোমাকে নিয়ে লোকে বসবেই, কারণ এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের ভুকা, এটা তো জানো। তো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিলেই সেটা নিয়ে কথা হবে, তাহলে তোমাকে নীতি জানতে হবে, আর নালে বোবা হয়ে থাকতে হবে। বোবার কোনো শত্রু নেই, যদি বোবা হয়ে থাকতে পারো খুব ভালো, আর যদি মনে করো উত্তর দেবো, তাহলে আমার মনে হয় কন্ট্রোভার্সিয়াল চ্যানেল খুলে ফেলো, তাহলেই তো সমস্যা হয় না, তাই না? কারণ তুমি বলছো যে আমাকে নিয়ে বলবে, কিন্তু আমি বলতে পারবো না, তোমাকে নিয়ে কেউ বলেনি, তুমি ম্যান্ডির মাকে নিয়ে বলছে লোকে কথাটা, কারণ তুমি তোমার মেয়ের হয়ে কিছু কথা বলতে গেছো যে ছিঁড়ে খাচ্ছে, রোজ ছিঁড়ে খাচ্ছে, তোমাকে কেউ ছিঁড়ছিল না, তোমাকে নিয়ে কোনো কথা হচ্ছিল না, তুমি ওই ছিঁড়ে খাচ্ছে আমার মেয়েকে নিয়ে ছিঁড়ে খাচ্ছে, সব সতীর দল, এই ধরনের কথা বলেছিলে বলে তোমাকে নিয়ে কথা হয়েছে, নাহলে কি দরকার আছে আবার তুমি টুক করে কন্ট্রোভার্সি ছুড়বে, তাহলে লোক বলবে, তাই না? আচ্ছা, তোমার একটা আক্ষেপ, প্রতি মাসে তুমি পেমেন্ট পাও না, প্রতি মাসে পেমেন্ট পেতে গেলে কি করতে হবে? মেয়ের থেকে বুদ্ধি নাও, নয় চ্যানেলটাকে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল করে ফেলো, প্রতিদিন কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে ভিডিও করো, আর নয় নিজেই একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে ফেলো, তাহলে দেখবে তোমার আর চাপ হবে না, আর তোমার আক্ষেপও থাকবে না। আর সবথেকে বড় কথা, তুমি যে রিলেশনগুলো করেছো সেগুলো তো ভার্চুয়াল, তুমি খুব ভালো করে জানো নিজের লোক নিজের হয় না, যার সঙ্গে তোমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে তুমি সেই জিনিস পাওনি তোমার বক্তব্য অনুযায়ী, আর তুমি ভার্চুয়াল জগতে সম্পর্ক থেকে কি এক্সপেক্ট করো? তোমরা বোকার মতো এক্সপেক্ট করো না, বলো তো? আজকের আমরা জানি যে কোনো রিলেশন মেনটেন করতে হয় হেলদি জায়গায়, তবে থাকে। তো সেখানে তুমি নিজের লোকের থেকেই ধোকা পেয়েছো বলে তুমি একটা ভুল কাজ করেছো তোমার বক্তব্য অনুযায়ী, তাহলে তুমি সেই জায়গায় সেই রিলেশন হলো না, যে তোমার সন্তানের বাবা তার সঙ্গেই তোমার সেই আন্ডারস্ট্যান্ডিং হলো না, আর তুমি বাইরে দুদিনের ব্যাপার, তাও কি করে আলাপ হয়েছে? তুমি ম্যান্ডির মা, তাই সেই সকল চ্যানেলরা তোমার সঙ্গে আলাপ করেছে, পরে তুমি কাকি মাসি জেঠি খুড়ি যা হয়েছো, তো সেই জায়গা থেকে একটা রিলেশনশিপ মেনটেন করেছো। তো সেই তুমি ভাবছো সেই রিলেশনটা সেই জায়গায় থাকবে? তোমার চ্যানেলে যদি 15, 20, 25,000 ভিউজ হতো, রিলেশনটা থাকতো। প্র্যাকটিক্যাল ব্যাপারটা প্র্যাকটিক্যালি বুঝবে। তোমার চ্যানেলে সেই ভিউজ নেই যে তোমাকে বগল দাবা করলে লাভ হবে কারোর। যদি লাভ হতো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছেঁককে মৌপোকার মতো ভিড় করতো, চাপ কিছু ছিল না, রিলেশনশিপও মেনটেন হতো, মানে যারা করে তোমার সঙ্গে রিলেশন মেনটেন। আর না হলে ওই যে বললাম, তোমার কাছে দুটো ওয়ে আছে, ঠিক আছে? তুমি বলছো যে আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলি না, আমি জানি তো, যখন তোমার হাজব্যান্ড তোমাকে নিয়ে প্রথম মুখ খোলে, তুমি তো কিছু বলতে আসোনি,
পরে অন্য লোক চ্যানেল খুলে দিতে তুমি একটাই ভিডিও করেছিলে আর ভিডিও করোনি। এটা তো অনেক পরে তোমার চ্যানেল খুলেছ, মানে চ্যানেলে ভিডিও দিয়েছ। তো তুমি বলতে চাও না সেটা বুঝি, অনেক কিছু জিনিস থাকে যেগুলো তুমি বলতে চাও না, আর এক হাতে কখনো তালি বাজে না। তো আমরা এটুকুনি বুঝি যে ওই যে তুমি কোনো জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিলে তার পিছনে অনেক কিছু আছে লুকানো। এমনি এমনি কোনো মেয়ে তার সংসার ছেড়ে অন্য জায়গায় পাড়ি দেয় না, এবং যেখানে তার খাওয়ার অভাব, পড়ার অভাব, তো সেখানে সে অনেক কিছু এরকম করে ফেলে। এবার তোমার কাছে ওটা সহজ উপায় মনে হয়েছে, তুমি চলে গেছো। আর আমার যেটা মনে হয়েছে তোমার শ্বশুরবাড়ির লোক বা তোমার বাপের বাড়ির লোক তোমাকে সেইভাবে আশ্রয় দেয়নি, তার জন্য তোমার আর কিছু করার ছিল না, হেল্পলেস হয়ে গেছিলে। যদিও এটা সলিউশন নয়, কারণ তুমি বুঝেছো যেটা করেছো সেটাও ভুল করেছো, কিন্তু কি বলতো ওটা হয়ে যায়। আর এটা আমি অন্তত মানি যে তুমি যেটুকুনি করেছো সেটুকুনি কিন্তু পরিস্থিতির চাপে করেছো। আর এটাও মানি এক হাতে তালি বাজে না, যে তুমি তোমার হাজব্যান্ডের থেকে কোনো রকম কিছু নেগলেক্ট পাওনি বা কিছুই পাওনি, অথচ তুমি এরকম করেছো, সেরকম মহিলা তুমি কাজ করেছো, এটা আমি মানি না। ঠিক আছে, তো এটা বলার ছিল। আচ্ছা, এইবার তুমি আর কি বলছো, মানে যখন পুরনো রিলেশানগুলো এক হয়, বা এই তুমি যে ওদের বাড়িতে গিয়ে আনন্দ পেয়েছো, বা তোমার বাড়িতেও যে তোমার নাতি এসছে তার জন্য আনন্দ পেয়েছো, সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। আমরা বললাম না, তোমার মেয়েকে বলো, তোমাকেও বলো, এই যে ভার্চুয়াল জগতে দিদি বোন মাসি পিসি বানায়, তার পিছনে রিজন নিজেদের লাইফের যে রিলেশানগুলো সেইগুলোকে মিস করে, সেগুলো কোনো রকমভাবে ছন্দপতন হয়েছিল, তার জন্য করেছিল। এখন যখন তাদের সঙ্গে রিলেশনটা সেই জায়গায় থাকবে, তখন আস্তে আস্তে এই ভার্চুয়াল জগতের প্রতি রিলেশনগুলো সেই সেই মানে তীব্র আকাঙ্ক্ষাটা থাকবে না, এটাই বলার। তো আরেকটা কথা বলবার আছে, সেটা হচ্ছে বোতলের উদ্দেশ্যে। বোতল একটা ভিডিও করেছে, যে ভিডিওটা কি শুটকি মুটকি এসব কী সব বলছে, মানে ওকে নিয়ে যারা বডি শেমিং করে বাজে কথা বলে তাদের কথা বলছে। তো বলছে যে কন্ট্রোভার্সি করা এখন খুব চাপের হয়ে গেছে, নোংরাভাবে কথা বললে তার কিন্তু এফেক্ট আছে। এটা প্রথম থেকেই হওয়া উচিত ছিল, ইউটিউব এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা প্রথম থেকে হওয়া উচিত ছিল। আর ভয় তাদেরই লাগবে যারা নোংরাভাবে কথা বলেছে বা নোংরাভাবে কথা এখনও কন্টিনিউ করছে, তাদের লাগবে। তো আশা করি আমার এটাতে কোনো কিছু ফারাক পড়বে না। ভাষা আমি কোনো দিনই নোংরা বলিনি, তার জন্য আমার কোনো চাপ নেই। এইবার কথাটা হচ্ছে আমাদের বোতল কী বক্তব্য রাখছে। বোতলের বক্তব্য হচ্ছে যে ওই ক্লিকবেট যেটা ম্যান্ডি খেলেছে সেটা নিয়ে কিছু কথা বলতে গিয়ে বলল, কিছু চালাক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে, যারা হচ্ছে বলেছে এ ছর্দি সেই ছর্দি নয় গো, ঠিক আছে। তো এটা আমি লিখেছিলাম, তাহলে আমাকেই ও বলতে চাইছে কথাটা, এটা ফিল করলাম, যেহেতু আমি ওই রকম একটা লিখেছিলাম। তো আমি তো জানি আমাদের বোতল, জানো তো, ভিডিওর ভিতর দেখে না, মানে বই পড়ে না, শুধু মলাটের কভার দেখে চলে যায়। তো আমার না বোতলকে অ্যাকচুয়ালি থ্যাঙ্কস দেওয়ার দরকার। যদি বলো কেন, তার কারণ আমার বাড়িতে ছোটোবেলা থেকে আমাকে সবাই বলদি, কেবলি, ঢেপি, বলত্তা, হ্যাঁ, মাথায় কিচ্ছু নাই, মা তো বলতোই, পিসি ফিসি বাবা ভাবা সবাই বলতো, তাবলি, হ্যাঁ, এরকম ধরনের ডাকতো, হাঁ করা। মানে কোনো দিনই আমাকে কেউ চালাক বলেনি, আমাদের বাড়িতে কেউ বলেনি কোনো দিন, মানে ছোটোবেলা থেকে বলছি। আমি এমন এমন বলদ প্রশ্ন করতাম, তাই জন্যই বলতো। তো এখন আমাদের বোতল আমাকে বলছে চালাক, মানে আমি যে কি খুশি হয়েছি এই যে চালাক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা শোনার পর বিশ্বাস করো যে আমি এতদিন শুনে এসেছি সবসময় তাবলি হেবলি কেবলি এরকম, সেই জায়গায় কেউ যদি আমাকে চালাক শিরোপা দেয়, তাহলে তোমরা বলো আমার আনন্দ হওয়া উচিত কি না? আমি ভীষণ খুশি, মানে খুশ, জবরদস্ত খুশ। যাই হোক, কোন জায়গা থেকে আমাকে চালাক বলে আমি জানি না, বাট আমি বেশ এনজয় করি, ঠিক আছে, যে চালাকটা বলেছে। আর কিছু দেখলাম যে ময়নাটি আর চন্দনা, আমার এই নামটাও ফেমাস হয়ে গেছে, সেটাও আবার দেখলাম গিয়ে কমেন্ট করেছে। যাই হোক, আর একটা ব্যাপার হচ্ছে, আমি একটা জিনিস মনে করি
যে নেগেটিভ পজিটিভ যাই ভিডিও করো, নিজের কন্ট্রোল নিজেকে রাখতে হবে ভাষার আর সমস্ত কিছুর, যাতে নিজের চ্যানেলের কোনো ক্ষতি না হয়, নিজের যাতে কোনো বিপদ না হয়। এরা সব একটা একটা করে জায়গা থেকে বাঁশ ফাঁস খেয়ে, মানে পিছনে একটা করে আঁচলা গোজার পর নিজেদের চেতনা ফিরেছে, ঠিক আছে। কিন্তু আমার তো মানে চেতনা নিয়েই আমি এসেছি আর কি, চেতনা ফেরেনি। তো যাই হোক, এখন সবাই বড় বড় লেকচার নিয়ে বসে। তবে এটা সত্যি, কন্ট্রোভার্সিটা যদি হেলদিভাবে করা যায় না, সত্যি তার মজাই আলাদা, শুনতে অন্যরকম লাগে। আর কন্ট্রোভার্সিতে এই ঔদ্ধত্য রাগ, এই বিশাল চেঁচিয়ে মেচিয়ে হাউমাউ করে সিন ক্রিয়েট করে, এটা কন্ট্রোভার্সি নয়, এটা সত্যি কলতলার ঝগড়ার মতো। বোতল দুদিন আগেও করেছে। হ্যাঁ, কাকে নিয়ে বলো তো? কাকিকে নিয়ে সুন্দরভাবে, স্পষ্টভাবে, ভদ্রভাবে, রাগ না দেখিয়ে খুব সুন্দর করে থ্রু করে কিন্তু কথা বলা যায়। সেটা জানতে হবে, সেই কায়দাটাকে অ্যাডপ্ট করতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু ভিউয়ার্স ম্যাটার, ভিউয়ার্সরা কীরকম শুনতে চায় সেটা বড় কথা। আমার ভিউয়ার্স বেসটাই আমি সেরকমভাবে বানিয়েছি। আমি একটা নোংরা অশ্রাব্য কথা বলি বা আমি একটু অন্যরকমভাবে কথা বলি, দেখি ওরা নিতে পারে কিনা, নিতে পারবে না। তো আমার ভিউয়ার্স বেসটাই ওরকম, যার জন্য আমি গর্বিত। টাটা।